বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক বলেছিলেন, নৌকা ডুবিয়েছি তার মানে এই নয় আমরা ধান চাষ করব। কথাগুলোর মাঝে রয়েছে এক বিশাল গভীরতা। কারণ বিএনপি শাসন আমলে ছিল নৈরাজ্যের আস্তানা হাওয়া ভবন, আর আওয়ামী লীগ শাসন আমলে গুম নামক কারাগার, আয়নাঘর। তাই বলা হয়, আওয়ামী লীগ বিএনপি এক পিচ, দুই সাপের একই বিষ। নৈরাজ্য আর অরাজকতায় নীতি নৈতিকতা চুপ, দুই দলের মধ্যে বিদ্যমান ক্ষমতার লোভ। তাদের শাসন আমলে জনগণের উন্নতির চেয়ে অবনতি ছিল বেশি। গুম, খুন, হানাহানি, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, অরাজকতা বিদ্যমান ছিল। বিএনপি আমলের দুর্নীতি ও সন্ত্রাসের রাজপ্রাসাদ হচ্ছে তারেকের নিয়ন্ত্রণাধীন হাওয়া ভবন। তারেকের সকল অপকর্মের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে হাওয়া ভবন। আসুন জেনে নেই তারেকের অসংখ্য অপকর্মের তত্ত্ব। 21শে আগস্ট গ্রেনেড হামলা। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 22 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়। ওই হামলার পরিকল্পনা বাস্তবায়নকারী মুফতি হান্নানের স্বীকারোক্তি থেকে তারেকের জড়িত থাকার প্রমাণ বেরিয়ে এসেছে। মুফতি হান্নান জানায়, তারেকের নির্দেশেই 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়। বিএনপি সরকারের শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর বাসা থেকে নেওয়া 15টি গ্রেনেড দিয়ে ওই দিন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের জনসভায় হামলা চালানো হয়। ওই হামলার পরিকল্পনা বাস্তবায়নের জন্য জঙ্গি নেতাদের সঙ্গে হাওয়া ভবনে একাধিকবার বৈঠক হয়। দেশব্যাপী সিরিজ বোমা হামলা। 2005 সালের 17ই আগস্ট জঙ্গি সংগঠন জেএমবি সারা দেশে একযোগে 63 জেলার 434 স্থানে বোমার বিস্ফোরণ ঘটায়। ওই দিনের ঘটনায় 2 জন নিহত এবং অর্ধশত আহত হন। পরবর্তী সময়ে জেএমবির আরও কয়েকটি বোমা হামলায় বিচারক ও আইনজীবী সহ 30 জন নিহত হয়। জেএমবির এসব হামলা মূলত তারেক ও বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদেই হয়েছিল। 10 ট্রাক অস্ত্রের চালান। সময়টা 2004 সালের 1 এপ্রিল। চাঞ্চল্যকরভাবে পুলিশের হাতে ধরা পড়ে 10 ট্রাক অস্ত্রের চালান। তারেকের নির্দেশ ও পরিকল্পনায় এবং লুৎফুজ্জামান বাবরের প্রত্যক্ষ সহায়তায় এই বিপুল পরিমাণ অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উল্পার জন্য আনা হয়েছিল। বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী সাব্বির হত্যা। তারেকের পরোক্ষ মদদে 2006 সালের 4 জুলাই বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী সাব্বির খুন করা হয়। পরবর্তীতে সাব্বির হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের বাঁচাতে এবং এই হত্যা মামলা ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিল তারেক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। বিদ্যুৎ খাতে তারেকের দুর্নীতি। শুধু বিদ্যুৎ সেক্টর থেকেই তারেক 20,000 কোটি টাকা লুট নিয়েছিল। বিদ্যুতের নতুন সঞ্চালন লাইন স্থাপনের ইস্যু বানিয়ে শুধুমাত্র বিদ্যুতের খাম্বা পুঁতে এই টাকা হাতিয়ে নিয়েছিল দুর্নীতির বরপুত্র তারেক রহমান। এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে তারেককে খাম্বা তারেক হিসাবে ব্যাং করে থাকেন অনেকে। নাইকো দুর্নীতি। কানাডার কোম্পানি নাইকোকে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন তারেক। ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকুর হাতে তুলে দেওয়ার অভিযোগে রাষ্ট্রে প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি হয়েছিল। দুবাই, মালয়েশিয়া ও বেলজিয়ামে অর্থ পাচার। বেলজিয়ামে $750 মিলিয়ন, মালয়েশিয়া $250 মিলিয়ন এবং দুবাইতে কয়েক মিলিয়ন ডলার অর্থ পাচার করে সেখানে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন তারেক। বাড়ির ঠিকানা স্প্রিং 14, ভিলা 12, এমিরেটস হিলস, দুবাই। জিয়াউর রহমান মারা যাওয়ার পর টেলিভিশনে ভাঙ্গা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি দেখানো হয়। তাকে সততার মূর্ত প্রতীক বানানো হলো। কয়েক বছরের মধ্যেই দেখা গেল জিয়া পরিবার হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক। লঞ্চ, টেক্সটাইল মিল, বিদেশে বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো হঠাৎ কোথা থেকে এলো? সততার মুখোশ পরিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে সহানুভূতি আদায় করা হয়। হঠাৎ করে এত টাকার মালিক হলো কিভাবে? পুরো জিয়া পরিবার অর্থাৎ খালেদা জিয়া, তারেক, খুকু সবাই শুধু অসতী নয়, তারা চরম দুর্নীতিবাদ, জিজ্ঞাসা পরায়ণ, ক্ষমতালোভী। আদালতে খালেদা জিয়া ও তার 2 ছেলের দুর্নীতির প্রমাণ হয়েছে এবং সাজা হয়েছে। তারা শুধু দুর্নীতির মাধ্যমে টাকার মালিক হয়ে ক্ষান্ত হয়নি, সেই টাকা বিদেশেও পাচার করেছে। এবার আসুন আওয়ামী লীগ তথা শেখ হাসিনার আমলে আয়নাগরের ভয়ঙ্কর বর্ণনা। আয়নাঘর হলো একটি গোপন আটক কেন্দ্রের নাম।
যা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয়। সেখানে 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মতবাদ দিয়েছেন বা কথা তুলেছেন তাদের গোপনে আটক করে রেখে নির্যাতন করা হতো। শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গিয়েছে। তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজন রয়েছেন ওই তালিকায়। আয়নাগর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সি ব্যুরো সিটিআইবি আটক কেন্দ্রটি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখার ক্ষমতা রয়েছে। সাইটটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। এটি বিশ্বাস করা হয় যে নিম্নলিখিত ব্যক্তিদের গোপন আটক সুবিধায় আটক করা হয়েছিল: মুবাশার হাসান, একজন শিক্ষাবিদ যিনি পূর্বে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন; মারুফ জামান, সাবেক রাষ্ট্রদূত; অনিরুদ্ধ কুমার রায়, একজন ব্যবসায়ী। নিম্নলিখিত এখনো সুবিধাটিতে আটক রয়েছে বলে বিশ্বাস করা হয়: মীর আহমদ বিন কাসেম, একজন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াত ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে; আব্দুল্লাহিল আমান আজমি, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াত ইসলামী নেতা গুলাম আজমের ছেলে। এমনকি মাইকেল চাকমা বন্দী ছিলেন, তবে ইতিমধ্যে তিনি ছাড়া পেয়েছেন। ভয়ঙ্করভাবে তাদেরকে নির্যাতন করা হতো এবং দীর্ঘ 12 বছর তাদেরকে এই কুঠুরিতে বন্দী রাখা হয়েছিল।